জামাত ইসলামের আমির সাহেব তিনিও তারেক রহমান সাহেবের সাথে শোক প্রকাশ করে এসেছেন। তো এটা তো কেউ যদি বলে যে প্রশাসন বা কেউ আমাদের দিকে হেলে পড়ছে, এটা সঠিক না। নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি বলছেন, আমরা সকলেই কিন্তু চাই যে যে প্রত্যাশিত নির্বাচনের জন্য এদেশের মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচন হবে অত্যন্ত সুন্দর এবং সকলের অংশগ্রহণ করার মতো পরিবেশে। কারণ নির্বাচন সম্পর্কে মানুষের যে ধারণা, যে 15 বছর ফ্যাসিস্ট সরকারের যেই নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট, রাতে ডামি ভোট, এই ধরনের পরিবেশ থেকে মানুষ চায় একটা সকলের অংশগ্রহণমূলক একটি পরিবেশ, যেখানে মানুষ নিজের হাতে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে। এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে প্রতিষ্ঠিত সরকার, এই সরকারকে কিন্তু শুধু আমাদের বিএনপি না, সকল দল প্রথম 3 থেকেই সমর্থন করছে। তাদেরকে বলছে যে আমরা চাই আপনারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আপনারা সুন্দরভাবে আপনাদের যেই কাজ এটা কমপ্লিট করেন। এখন নির্বাচন কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল দিলেন, তফসিল দেওয়ার পরে সকলে তফসিল অনুযায়ী নমিনেশন পেপার ক্রয় করলেন, দাখিল করলেন, বাছাইয়ে গেলেন এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা তাদের যেই রুলস, আইন অনুযায়ী যে ডকুমেন্টসগুলো নমিনেশন পেপারের সাথে জমা দেওয়ার কথা, এগুলো যদি কারো কোনো ঘাটতি থাকে এগুলো যাচাই বাছাই করে কিন্তু হয় কেউ বৈধ কেউ অবৈধ, অবৈধদের আপিল করার সুযোগ দিলেন এবং আপিলের কাজ ইতিমধ্যে চলছে। নির্বাচন পরিবেশ একবারে খারাপ এই কথা আমি মনে করি না। কারণ নির্বাচনের জন্য যে দলগুলো আমরা বিএনপি সহ মাঠে আছি, সকলেই কিন্তু তার যেই প্রোগ্রামগুলো তারা যেগুলো জনগণের কাছে আনতে চায়, এগুলো সকলেই সুন্দরভাবে করতে পারছে। আর আপনি যে প্রথমে কথাটা বললেন যে জামাত বা এনসিপি কোনো দলকে ইন্ডিকেট না করে আমাদের দলকে, আমি মনে হয় ওনারা ইন্ডিকেট করতে চাচ্ছেন যে আমাদের উপরে হেলে পড়েছে প্রশাসন, আমাদের উপরে বিভিন্ন কিছু হচ্ছে। এটা আমি মনে করি সঠিক না। কারণ আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর দেশে ফিরলেন। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং বিভিন্ন কারণে তিনি আসতে পারেন নাই। তিনি যখন দেশে ছিলেন না, তখন আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ছিলেন অসুস্থ। তিনি চেয়ারপারসনের দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারেন নাই। ম্যাক্সিমাম টাইমে হসপিটালে ছিলেন অথবা ডাক্তারদের পরামর্শে বাসায় ছিলেন। এখন প্রশ্ন করতে পারেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ব্যবসায়িক দেখা করছেন, তারা কিন্তু জামাত ইসলামের আমিরের সাথে আগেও দেখা করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, বিভিন্ন রাষ্ট্রদূতরা দেখা করেছেন। এটা কিন্তু গত 1.5 বছর যাবত চলছে। বেগম খালেদা জি অসুস্থ ছিলেন বলে দেখা করতে পারেন নাই। আর তারেক রহমান সদ্য 25 তারিখে আসলেন। এখন তার সাথে তিনি বিএনপির সর্বোচ্চ নেতা, তার সাথে যদি ব্যবসায়িক বৃন্দ, বিভিন্ন অ্যাম্বাসেডার্স, বিভিন্ন ইন্টারন্যাশনাল বডি দেখা করতে চায়, তো এটা তো 1.5 বছর যাবৎ বিভিন্ন দলের সাথে মিটিং করছে। তিনি আসছেনই দেরি করে, তো তারা যদি তাদের সাথে দেখা করতে যায় এবং কোনো মতামত প্রকাশ করতে যায়, আবার আমাদের নেত্রীর ইন্তেকালের পরে অনেকে শোক প্রকাশ করতে যাচ্ছে, শোক বই স্বাক্ষরের জন্য শোক বই স্বাক্ষর করতে যাচ্ছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয় নেত্রী, যার জানাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এত বড় জানাজা কেউ দেখে নাই, যিনি বাংলাদেশের অভিভাবক হিসাবে সরকার থেকে শুরু করে বিভিন্ন দল স্বীকার করছে। এমনকি জামাত ইসলামের আমির সাহেব তিনিও তারেক রহমান সাহেবের সাথে শোক প্রকাশ করে এসেছেন। তো এটা তো কেউ যদি বলে যে প্রশাসন বা কেউ আমাদের দিকে হেলে পড়ছে, এটা সঠিক না। এটা আমি মনে করি যে হয়তোবা যেই অনেকের চিন্তাধারা ছিল, চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, মনে করছে হয়তো জনগণের সাপোর্টটা আমাদের দিকে আসছে। এবং আমরা দেখেছি 25 তারিখে যেই ওয়েলকাম আমাদের নেতাকে করেছে, তিনি সাভারে গেলেন ফুল দিতে, 5টার সময় যাওয়ার কথা, গিয়ে পৌঁছেছেন 10:30টায়। এত মানুষের যে ওনাকে দেখার জন্য দলের প্রতি সমর্থন, এটা যদি কেউ ভয় পায় তাহলে অনেক কথাই বলতে পারে।
আপনি কি মনে করেন যে জনপ্রিয়তায় ভীত হয়ে এই ধরনের আমার কাছে তো তাই মনে অভিযোগগুলো হচ্ছে। সামনে নিয়ে আর আসছে? আর এই যে ওনার কাছে মানুষ দেখা করতে যাচ্ছে, বিভিন্ন কেউ যাচ্ছে, এটাও আসলে মনে করি যে তুচ্ছ একটা কথা বলে বিভ্রান্তি করার চেষ্টা করা ছাড়া কিছু না। জি, আমাদের সম্মানিত আলোচক সাহেব যেটা বললেন, আপনিও যেটা বললেন যে আজকে মহানগর আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে কেউ বা কারা হত্যা করেছে। এরপরে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে হত্যা করলো। এটা সারা বাংলাদেশের শুধু কোনো দল না, প্রতিটা মানুষ নিন্দা জানিয়েছে। আমাদের একজন প্রার্থী চট্টগ্রামের এরশাদুল্লাহ সাহেব, তাকেও কিন্তু গুলি করা হয়েছে এবং তিনিও বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন আবার রাজনীতির মাঠে আছেন। তো এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এবং আলোচক সাহেব বললেন যে একটি বিশেষ দল যদি আমাদেরকে মিন করে থাকেন, যে এ ব্যাপারে নাকি আমাদের এই ওসমান হাদি সাহেবের এই যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তেমন আমাদের কোনো বক্তব্য নাই। আপনারা হয়তো মনে থাকবে 25শে ডিসেম্বর আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে এসে 300 ফিটে যে তিনি বক্তব্য দিয়েছেন, এখানে কিন্তু তিনি ওসমান হাদিকে স্মরণ করেছেন এবং তিনি বলেছেন তার এ রক্ত বৃথা যেতে পারে না। এই ওসমান হাদি একজন প্রার্থী হয়ে এই যে প্রত্যাশিত নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সে কিন্তু মাঠে ছিল। তারও ইচ্ছা ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে তার এই যে ইচ্ছা, তার যে অভিপ্রায়, এটি বাস্তবায়ন করতে হলে জনগণের যে ইচ্ছা, সেই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এখন প্রশ্ন করতে পারেন যে এই ওসমান হাদির এই হত্যাকারী বা খুনি সে গ্রেপ্তার হলো না কেন, কোথায় আছে? কেউ বলছে দুবাই আছে, কেউ বলছে ইন্ডিয়া আছে। এখন কিভাবে বর্ডার ক্রস করল? এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে অবশ্যই এটার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এখন এই ধরনের খুনিরা, এই ধরনের দুষ্কৃতিকারীরা যদি মাফ পেয়ে যায়, সেটা যেই সরকার আমলে হোক না, সে যেই পন্থার লোক হোক না কেন, কখনোই কিন্তু দেশের বা রাজনীতিক বা আইন শৃঙ্খলার জন্য কখনোই সুখকর না। এখন দেখেন, এই সকল কিছু দেখতে পাচ্ছেন এই 1.5 বছর অনেক মব রাজনীতি হয়েছে। জি, আমাদের এই ওসমান হাদি যেদিন ঘোষণা হলো সিঙ্গাপুর থেকে তিনি মৃত, এরপরে তার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু দল দেখলাম ডেইলি স্টারের অফিস ভাঙলো, প্রথম আলোর অফিস ভাঙলো। এটার সাথে কি সম্পর্ক রয়েছে? উদীচীর কার্যালয় ভাঙ্গা, তারপরে এই যে ছায়ানটকে তছনছ করার সাথে কি সম্পর্ক? এখন সরকারও কেন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না? এগুলো আমি মনে করি সকল কিছুর একটা সবচেয়ে বড় সমাধান হচ্ছে একটা নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, সেই জনগণের সরকার একটা ব্যাপক ম্যান্ডেট নিয়ে সকল সমস্যা জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ আলোচনার ভিত্তিতে এই ক্রাইসিসগুলো মোকাবেলা করতে পারবে। যতদিন একটি অনির্বাচিত সরকার যতদিন থাকবে ততদিন সমস্যা বাড়বে। তাই আমি মনে করি অনেকের উৎকণ্ঠা থাকতে পারে, অনেকের চিন্তা থাকতে পারে, কিন্তু সকল কিছুকে পেছনে ফেলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই এবং জনগণ যাকে ভোট দেবে। এই যে বলছেন, একটা কথা বললেন যে আমরা নাকি অনির্বাচিত, আমরা আমাদের নেতা নাকি অলিখিত প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এগুলো আমি মনে করি সঠিক না। তিনি দেশে এসে যেই বিনয়, যেই শ্রদ্ধা, যেইভাবে মানুষকে যেই প্রক্রিয়া উনি কথা বলছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ওনাকে অনেক কিছু করার জন্য অনেকে চেষ্টা করছে। উনি এসে ওনার যে প্রথম মঞ্চে এসে বলেছেন আমার এত বড় চেয়ারের প্রয়োজন নেই, উনি একটা সাধারণ চেয়ার নিয়ে বসেছেন। ওনাকে আমাদের আপা বললেন যে উনি রাস্তায় দেখলেন যে অনেক ভোগান্তি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ভোগান্তি হয়নি, জনগণ সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, বিভিন্ন বারান্দা থেকে ছাদ থেকে মা বোনেরা যেভাবে ওয়েলকাম জানিয়েছে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য রাস্তা জাম লাগে নাই। অতএব এখানে নিয়ে কেউ ঈর্ষান্বিত হয়ে কেউ জেলাস ফিল করা এটা ভিন্ন জিনিস। তবে আমার একটাই কথা, নির্বাচন হতে হবে। এক নির্বাচিত সরকার আসলেই এই আইন শৃঙ্খলা সমস্যা সহ
সকল সমস্যা সমাধান হবে।